সংসারে মেয়ে মানুষের জীবন হচ্ছে শাঁখের করাতের মতো, বুঝেছিস? এগোলে সবাই বলবে সবার সম্মুখে মাথা নিচু হয়ে গেল, আর পেছলে বলবে সংসারের দিকে নজর রাখতে পারোনি, কেমন গিন্নি তুমি। মা, বড় বৌমা এখন কেমন আছো মা? ও দিদি, তুমি মায়ের কাছে যাও, মা তোমাকে ডাকছেন যে। মা, দয়া করে আপনি আমায় আর ডাকবেন না, এবার আমায় বিদায় দিন। আমাদের মধ্যে যে সতী আবার বিধিও নেই। তিনি আমায় একবার বলেছিলেন পশ্চিমের দেশের মেয়েরা নাকি ব্রত করে যাতে আগুনে ঝাঁপ দেয়, তাতে নাকি পুটি লাভ হয়। মা, আমি অমন কিছু একটা করতে চাই, এবার আমায় অমন কিছু একটা করতে। এইসব কি কথা কইছো তুমি? কি কথা কইছো? এবারে সকলে তোমাকে কত ভালোবাসেন, এনারা তোমাকে কেন মরতে দেবেন? ও উল্টাক মা, মা, ও মা, মা দেখুন না দিদি কি সব কথা কইছে, দেখুন না আপনি। মা, আমি ঠিক করেছি কালই রানী আর বৌঠানকে নিয়ে মকিমপুরের দিকে রওনা দেব। চন্দর, না ঠাকুরপো, বৌঠান, আপনি দয়া করে এই বিষয়ে কোনো কথা বলতে আসবেন না। এতকাল আপনাকে আমি মায়ের আসনে রেখেছি, তাই তো? তাহলে আপনার এই ঠাকুরপো আপনার বিষয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আপনি চুপচাপ মেনে নেবেন, এতটুকু জোর তো আমার আছে বৌঠান। তা কি করে হয় চন্দর? দিদমা, আমি বাবা মশাইকেও সব জানাবো। সমাজের কোন কোন পণ্ডিতের কি কি বিধান চান বলুন, আমি সকলের বিধান নেব, কিন্তু বৌঠানকে এ বাড়িতে আমি একা থাকতে দেব না। কিছুতেই না, উনি আমাদের সঙ্গে আলাদাই থাকবেন। রানী, তুমি বৌঠানকে নিয়ে ভেতরে যাও, সব গোছগাছ করো, কোনো প্রশ্ন নয়। কিন্তু বললাম তো কোনো প্রশ্ন নয়, তুমি যাও। মায়া, এসব আমি কি শুনছি? হ্যাঁ, বড় বৌমাকে কারা নাকি ধরে নিয়ে যাচ্ছিল? কি হয়েছে? আপনি চন্দরকে আটকান, চন্দরকে আটকান। আপনার পায়ে পড়ি আমি, ওই তো একমাত্র আছে আমার বেটা। চন্দর ছাড়া তো আমার কেউ নেই। আর চন্দর পর হয়ে যাচ্ছে, আপনি চন্দরকে যেতে দেবেন না, চন্দরকে কিছুতেই যেতে দেবেন না। আমি আর কিচ্ছু চাইব না আপনার কাছে, কোনোদিন কখনো কিচ্ছু চাইব না। আপনি শুধু চন্দরকে কোথাও যেতে দেবেন না। নায়েব মশাই, আগে আজ রাতেই আপনি পালকি প্রস্তুত রাখতে বলুন। কাল কাক ভোরেই আমি মকিমপুর বের হব। আর হ্যাঁ, মকিমপুরের আশেপাশের সব মহল আমি পরিদর্শন করব, আপনি সেই রকম আয়োজন করুন। ছোট কর্তা, কদিনের ব্যবস্থা করব? বরাবরের মতো। নায়েব মশাই, আমি স্থির করেছি এখন থেকে আমি সেখানেই থাকব। আর হ্যাঁ নায়েব মশাই,
সঙ্গে শুধু আপনাদের ছোট বৌরানী নয়, আমার বৌঠানও থাকবে। আপনি সেই রকমেরই আয়োজন করুন। আপনারা তিনজন এখন থেকে মকিমপুরেই থাকবেন? আপনার কোনো আপত্তি আছে? আমার আপত্তি আছে। মিত্তির, আমি না বলা পর্যন্ত কেউ কোথাও যাবে না। কারোর জন্য কোনো রকম আয়োজন করার প্রয়োজন নেই। তুমি বরং রামতনুর সঙ্গে ব্যবসার হিসেব নিয়ে বসো। কনক বেদ বা বাঁশ এলো সেটা দেখো। পারিবারিক অশান্তি সামলাবো নাকি ব্যবসা সামলাবো? হঠাৎ তোমার এরকম সিদ্ধান্ত নেবার কারণ কি চন্দ্র? বাবা মশাই, সত্যিটা আপনাকে বলা যাবে না, আমাকে ক্ষমা করবেন। আর আপনি তো জানেন আমি মিথ্যা বলি না, তাই জোর করে আর সত্যিটা জানার চেষ্টা করবেন না। কারণটা তো স্পষ্ট দাদা, তুমি আমার জন্য এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তার চেয়ে বরং আপনি আমাকেই কোনো দূরের তালুকে পাঠিয়ে দিন আবার। দাদা যখন আমার প্রতি এত ঘৃণা বিদ্বেষ, তখন আমি না হয় বিদায় নিই। তোমরা দুজনেই কেউ ছেলে মানুষ নও, অথচ তাদের মতো ঝগড়া করছো। নিজেদের মধ্যেই ঝগড়া না করে, বাদানুবাদ না করে তোমরা বরং একটু ব্যবসায় মন দাও। চন্দ্র, এটা নীল রপ্তানির সময়, সে বিষয়ে কিছু ব্যবস্থা হয়েছে দেখেছো? চন্দ্র, এদিকটা তো একটু মন দাও, অন্য দিক থেকে মনটা সরাও। বোনার্ড সাহেবের সঙ্গে দেখা করো। শুনলুম ইংল্যান্ডে নাকি নীলের চাহিদা খুব বেড়েছে। আগে বাজার ধরতে হলে আমাদেরকে উৎপাদন বাড়াতে হবে। অবশ্যই জ্যাঠামশাই, শুনছিলাম জায়গায় জায়গায় নাকি চাষিরা নীল চাষ করতে চাইছে না। মালদহ মুর্শিদাবাদ অঞ্চলের বেশ কিছু গ্রামের চাষিরা একযোগে নীল চাষ বর্জন করেছে। আমার কাছেও কানাঘুষ হয়ে এমন একটা সংবাদ এসে পৌঁছেছে। চাষাদের বুদ্ধি দেখুন জ্যাঠামশাই, বেশি মুনাফায় নীল চাষ না করে রবি শস্য বুনতে চায়। সাহেবদের উচিত জোর করে ঘাড় ধরে নীল চাষ করানো। অভয়, যারা গায়ে গতরে খেটে চাষ করবে তাদের মতামতের কোনো মূল্য নেই। জোর করে তাদের ঘাড়ের উপরে জলটা তুলে দিতে হবে। জোর বেশি, তাই সব সময় নিপীড়ন করতে হবে। এটাই তো সমাজের নিয়ম দাদা, জোর যার বিজয় লক্ষ্মী তার। সে তো বুঝতেই পারছি অভয়, আমাদের সমাজে পুরুষের জোর বেশি, তাই তারা মেয়েদের উপর অত্যাচার করে। সাহেব আর জমিদারদেরও ক্ষমতা বেশি, তাই তারা চাষিদেরকে নীল চাষে বাধ্য করছে। ভুল করছো, ভুল করছো চন্দ্র। বাঘ আর হরিণের মধ্যে বন্ধুত্ব হলে এই দুনিয়া চলে না। তুমি নীল চাষিদের কথা ভাবছো, তাই তো? বেশ ভালো কথা, কিন্তু ভুলে যেও না ওই নীল থেকেই আমরাও কিন্তু মুনাফা করছি। দুঃখের বিষয় কি জানেন বাবা মশাই, আমাদের সমাজেও পুরুষ এবং মহিলাদের সম্পর্কটাও ওই বাঘ এবং হরিণের মতো হয়ে উঠেছে। তুর্কির আসার পর থেকে মেয়েদের পর্দার পেছনে ঠেলে দেওয়া হলো, তাতে কি লাভ হলো বলতে পারেন? কোন মঙ্গল হলো এই সমাজের? দেখো, এসব সামাজিক নিয়ম নীতি তার ভুল ত্রুটি নিয়ে আলোচনা করার অনেক সময় পরে পাওয়া যাবে। আপাতত তুমি ওই নীল রপ্তানির বিষয়টা দেখো। সেই ভালো, এখন আর এসব কথার কোনো প্রয়োজন নেই। কাল সকালে আমি রানী এবং বৌঠানকে নিয়ে মকিমপুরে রওনা হতে চাই। সেখানে যে নীল চাষ হয় আমি না হয় সেদিকটাই দেখব। হঠাৎ বড় বৌমাকে তুমি সঙ্গে নিয়ে যেতে চাইছো কেন? বাবা সাহেব, বৌঠান এই সংসারে থাকতে চান না। তিনি আমার মায়ের মতো, আমি তাকে একা রেখে যেতে চাই না। অনুরোধ করছি বাবা মশাই, আপনি নায়েব মশাইকে বলুন আমাদের তিনজনের যাওয়ার আয়োজন করতে।
হয়। তোমাকে একটা কথা বলি, মনে রেখো, সংযম মানুষকে অনেক বড় করে তোলে, তাকে লক্ষ্য ভেদ করতে সাহায্য করে। কেন তোমাকে এই কথাগুলো বলছি সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। মিত্তির, এ তো মেঘনা চাইতেই জল। গোটা মার সাম্রাজ্য টুপ করে আমার হাতে এসে পড়ছে। রাজচন্দ্র, তুমি যদি কোনোদিন ফিরেও আসো, দেখবে এই বাড়ির একটা ইটও তোমার হাতে নেই। দেখো তো দিদি, আর কিছু নাগবে কিনা। আগে তো তুমি ওনার সব কিছু গুছিয়ে দিতে, তুমি তো ভালো বলতে পারবে কি নাগবে না কি নাগবে নি। এখন তো তুই সবটা শিখে গেছিস বউ, আমার আর দেখার প্রয়োজন নেই। তা বললে হয়? তোমার প্রয়োজন কোনো দিনও পুরোবে না। রানী, রানী, সবকিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছো তো? বোঠান, আজ রাতে না হয় আপনি এখানে রানীর সঙ্গে থাকুন, আমি বরং অন্য কোথাও শুচ্ছি। আমায় আর কেই বা কি করবে ভাই, আর করলেই বা কি? এই পরাণের অত দাম নয়। ও দিদি, তুমি আবার ওসব কথা কইছো? তুমি জানো না এইসব কথা বললে উনি কত কষ্ট পান, তবুও বলছো? সারাটা জীবন আমায় শুনতে হবে রে। এই ঘর আমি ভেঙেছি, এই বংশের এক বেটাকে আমি খেয়েছি, আর আরেক বেটাকে সংসার থেকে নিয়ে গেলুম। এই কলঙ্ক মাথায় নিয়ে তুই আমায় বাঁচতে বলছিস বউ? বোঠান, বোঠান, আপনাকে না কতবার বলেছি এমন কথা আপনি কখনো বলবেন না। আপনার মতো করে দেশের মেয়েরা ভাবে বলেই আজ মেয়েদের এমন দুর্দশা, এত কষ্ট। অথচ গোড়া সাহেবদের দেখুন, সেখানে ছেলে এবং মেয়েরা একে অপরের সমকক্ষ। মেয়েরা লেখাপড়া শিখছে, ঘোড়ায় চড়ছে, বাইরে ঘুরতে বের হচ্ছে, আর সব থেকে বড় কথা হলো তারা প্রকাশ্যে নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করছে, আর সেই মতামতকে যথেষ্ট গুরুত্বও দেওয়া হচ্ছে। গোড়াদের সঙ্গে তুমি আমাদের তুলনা করছো ভাই? হ্যাঁ বোঠান, তুলনা করছি, আর সেটি বাধ্য করছেন আপনারাই। বোঠান, আপনাদের অন্ধর মহলে কি আছে বলুন তো? আছে শুধু কুসংস্কার আর মিথ্যা বদনাম। স্বামী মারা গেলে মেয়েদেরকে জীবন্ত পুড়ে মরতে হয়, নয়তো যেতে হয় ওই কাশিতে। আর যাদের ভাগ্য খুব ভালো, তারা সারাটা জীবন স্বামী শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করতে করতে প্রাণপাত করে। বোঠান, অশিক্ষা কুসংস্কার আপনাদের বিবেক বুদ্ধিকে একেবারে পঙ্গু করে দিয়েছে। রামমোহন রায় শুরুতেই এই অসুখটা ধরে ফেলেছেন। এই অসুখের একমাত্র ওষুধ কি জানেন? শিক্ষা। আমি ঠিক করেছি, তাই রানীকে লেখাপড়া শেখাবো। আমি লেখাপড়া শিখবো? লোকে কি কইবে? লোকে যাতে কিছু না বলতে পারে, তাই তো তোমাদের মুকুমপুর নিয়ে যাচ্ছি। রানী, তোমাকে আর বৌঠানকে আমি লেখাপড়া শেখাবো। শুধু বাংলা নয়, ইংরেজিও শেখাবো। তোমার দাদা আমায় অক্ষর পরিচয় করিয়েছিলেন, মনে আছে তোমার? আর তবে থেকে ছোটবেলায় শুনেছিলাম মেয়েরা লেখাপড়া শিখলে নাকি বেদবা হয়। তখন মানিনি, কিন্তু তারপরে বুঝলাম কথাটা
কত কাঁদি সত্যি। না না না, আমার তবে লেখাপড়া শিখে কোনো কাজ নেই। আমি আপনি দুটি পায়ে পড়ি, আমাকে লেখাপড়া শেখার কথা কইবেন না। বোঠান, কেন নিজের মনের মধ্যে এইভাবে কুসংস্কার পুষে রাখছেন? এগুলো আপনাদের ভুল। আপনি জানেন বোঠান, প্রাচীন কাল থেকে আমাদের দেশে অনেক মহীয়সী নারী জন্মগ্রহণ করেছেন। তারা কিন্তু শিক্ষা এবং বুদ্ধিতে পুরুষের সমকক্ষই ছিলেন, কিন্তু তাদের স্বামী কিন্তু অকালে মারা যায়নি। বোঠান, আপনি খনার নাম শুনেছেন? কিংবা যাজ্ঞে সে কথা। বোঠান, আমি প্রমাণ করে দিতে চাই, মেয়েরা লেখাপড়া শিখে শিক্ষিত হলে তাদের স্বামী সুস্থ শরীরে জীবিত থাকতে পারে, আর সেটি আমি রানীকে দিয়েই প্রমাণ করে দিতে চাই। ও দিদি, একবার মকিমপুরে চলো, তারপর দেখছি লেখাপড়া শিখিয়ে একেবারে পণ্ডিত করে তুলবো। ইংরেজ মেম সাহেবদের মতো ইংরেজি বলবে। তুমি দেখো ঠাউর, আমাকে যেন লেখাপড়া না শিখতে হয়। তুমি দেখো। অভয়, অভয়, তোর কথাই ঠিক হচ্ছে রে বাচ্চা। সব যাচ্ছে, পথের কাটা বিধে হচ্ছে। একদিনে ঠাউর মুখ তুলে চাইলেন। আমি যাই, একটু মিথ্যে চোখের জল ফেলে আসি, নইলে তো আবার কথা উঠবে। তুই আয়, আয়। এই, এটা পাস না? হ্যাঁ, মেয়ে মানুষের মতো গা টিপছে, চল লাগা। এতদিনে আপদ বিদেয় হচ্ছে, এবার আমার রাজত্ব, সবকিছু পাল্টে দিতে হবে। মার বংশ নতুন করে সেজে উঠবে আমার মনের মতো করে। এবার তো শুরু অভয় চন্দ্রর খেলা। একই ছোট করিমা, আপনি কাঁদছেন কেন? কেন কাঁদছে সেটা আবার শুধুচ্ছিস চন্দর? ওরে ওরে, আমার মনের ভেতরটা যে কি উতাল পাতাল করছে, তোকে আমি কি করে বুঝাই? কিছু মনে করিস নে। ওরে, যে আঙুলেই কাটুক না কেন, ব্যথা তো হবেই বাচ্চা। করিমা, আপনি এইভাবে কাঁদবেন না। যা হওয়ার তা তো ভালোই হলো। আর তাছাড়া আমি তো আর আপনাদের মতো করে চিন্তা করি না। অভয় সমাজের দস্তুর মেনে চলে, আমি তো আর সমাজের দস্তুর মেনে চলি না। তাই অভয় হয়ে উঠুক এই মার বংশের যোগ্য উত্তরসূরি। খুড়িমা, আমার শুধু একটাই অনুরোধ, মাকে একটু দেখে রাখবেন। নতুন করে আর তাকে কাঁদাতে চাই না, তাই যাবার সময় তার সাথে দেখা করে গেলাম না। আসি। চন্দর, চন্দর, যাওয়ার আগে একটা কথা বলে যা। কার উপরে মান করে চলে যাচ্ছিস? আমার উপর? না ফুল ঠাকুমা, মান নয়, প্রতিবাদ। প্রতিবাদেই তোমাদের রীতিনীতির, প্রতিবাদেই মেয়েদের চুপ করে থাকার, অন্যায় অবিচারকে মেনে নেওয়ার। আমার এই প্রতিবাদ যদি তোমাদের এতটুকু নাড়া দেয় তাহলেই মঙ্গল। ফুল ঠাকুমা, সাবধানে থেকো, আর মাকে একটু দেখে রেখো। ছোট,
ধরে রাখতে পারলি না? কিছু মনে করবেন না পিসমা, সংসারে আগুনটা কিন্তু জ্বালালো ওই বড় বউ, আর তার দোষর হচ্ছে ছোট বউ সুরির সাক্ষী মাতাল। আচ্ছা আচ্ছা, ও তো চন্দরকে বাধা দিতে পারতো, ও দিব্যি মেনে নিল সঞ্জনের সংসার ত্যাগটা। আসলে আসলে বরের সাথে ভিন্ন থাকতে চায়।